দেশের মানুষ যে কষ্টে আছে সেটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে মানুষ কি কষ্টে দিন যাপন করছে। গত 3 মাসে দেশের যে কি পরিস্থিতি হয়েছে এবং আমাদের দলের শত শত নেতাকর্মী কি কষ্ট, নির্যাতন, নিপীড়ন সহ্য করে আছে। আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আজকেও আমি দেখেছি আমাদের একজন ছাত্রলীগের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে না পেয়ে তার মা নামাজ পড়ছেন, নামাজরত অবস্থায় এই মহিলাকে হত্যা করা হয়েছে। আমাদের অনেক বোনকে দর্শন করা হয়েছে। দলের বা দেশের এই অবস্থার জন্য একজন প্রাক্তন সংসদ সদস্য হিসেবে আপনি কাকে দায়ী করবেন বা কি কারণ দায়ী করবেন? কারণটা আপনি দেখেছেন যে ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের যে বক্তব্যটা রেখেছেন, যে ইন্টারভিউটা দিয়েছেন, ইন্টারভিউতে উনি স্পষ্ট বলেছেন যে এটি একটি পরিকল্পনার অংশ এবং উনি স্পষ্ট বার্তা, স্পষ্ট মেসেজ দিয়েছেন যে এটি একটি পরিকল্পনা মাফিক সরকারকে সরানো হয়েছে। এটি একটি দীর্ঘদিনের একটি ষড়যন্ত্রের অংশ। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এদেশেই থাকতে চেয়েছিলেন, তাকে কিন্তু জোর করে। আপনারা দেখেন যে একটি দেশের প্রধানমন্ত্রীকে সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে তাকে ইন্ডিয়ায় নিয়ে দিয়ে আসা হয়েছে এবং সসম্মানে দিয়ে আসা হয়েছে। অনেকেই বলে থাকেন যে শেখ হাসিনা পালিয়েছেন, শেখ হাসিনা পালাননি। শেখ হাসিনা পালাননি, শেখ হাসিনাকে সেখানে দিয়ে আসা হয়েছে জোর করে। এবং বিশ্বের বিভিন্ন সময় আপনি দেখেন যে মা কালস থেকে শুরু করে দালাই লামা থেকে শুরু করে বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধানদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আবার অনেকেই ফিরে এসেছেন। আমরা রিসেন্ট ইতিহাসের পাকিস্তানের অবস্থা দেখি। পাকিস্তানের সাবেক দুইজন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, নওয়াজ শরীফ থেকে শুরু করে অনেকেই গিয়েছেন, আবার অনেকেই ফিরে এসে প্রধানমন্ত্রী হয়েছে। তো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, ডক্টর ইউনূস দীর্ঘদিন তার একটি স্বপ্ন ছিল যে এটি 111 থেকে শুরু করে 2006 যখন 111 সরকার গঠিত হয় তখন ডক্টর ইউনূসের একটি সত্য বাসনা ছিল যে এদেশের উনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হবেন। তো তার পরবর্তীতে সেটি হতে পারেনি। এখন কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেছে। আজকে আপনারা দেখেছেন কিনা একটি পত্রিকায় নিউজ যে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে 28টি সংগঠন নিয়ে তারা একটি মিটিং করেছে। সেই মিটিং এ ইউনূস সরকারকে যে দুটি সংগঠন সবচেয়ে বেশি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, একটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আরেকটি হলো ইসলামী ছাত্র শিবির। এই দুইটি সংগঠন দিয়ে কিন্তু ওনারা ডাকেননি। তো এটা কি প্রমাণিত হচ্ছে না ইউনূস সরকারকে কারা চালাচ্ছে, কেন হচ্ছে, কেন? আমি একটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি যে এটি যদি ষড়যন্ত্রের অংশ না থাকে তাহলে 5 থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে যে মব জাস্টিস হলো, 450 পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া হলো, শত শত মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো, ডাকাতি হলো, হাইজেক হলো, রাহাজানি হলো, ছিনতাই হলো, এই যে মব জাস্টিসের নামে একটি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হলো, সেগুলা 5 থেকে 8 তারিখ এটাও একটি ষড়যন্ত্রের অংশ। যার কারণ ইউনূস সাহেব একবার এক এক কথা বলেছেন। প্রথমে বলেছেন যে ছাত্ররা উনাকে অনুরোধ করেছে, এর জন্য উনি দায়িত্ব নিয়েছেন। আরেকবার বলেছেন যে এটি উনারই প্ল্যান, এটা একটি প্ল্যানের অংশ হিসাবে এই আন্দোলন করেছেন এবং এই আন্দোলনের উনি সফলতা। উনারই প্ল্যান শব্দটা কি উনি বলেছেন? এই শব্দটা কোথাও উনি বলেন না, উনি ডাইরেক্ট বলেন নাই, কিন্তু উনার যে একজন স্টুডেন্ট অ্যাডভাইজার, আমি নামটা ভুলে গেছি, ওনার কথা বলেছেন ক্লিন্টন মাহফুজ আলম, যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড। তো হি ইজ দ্য মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড বলতে কি বোঝায়? মাস্টার মাইন্ডের সংজ্ঞাটা কি? মাস্টার মাইন্ড একজন হতে পারে যিনি এই বিষয়টাগুলো জানেন, সেই বিষয়গুলা সম্বন্ধে পরিকল্পনা করেছেন, সেই বিষয়গুলো আগে জানতেন কখন কিভাবে কি হবে। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধীর একজন ছাত্র যিনি বলেছেন যে এটি পরিকল্পনার অংশ হিসাবে মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, বিজিবি ভবন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন নৈরাজ্যের সৃষ্টি করা হয়েছে। 5ই আগস্টের আগে যাই একটু, আমরা বিভিন্ন সময় আমাদেরকে মনে হয়, আমরা যেটা সাধারণ মানুষ হিসেবে যেটা দেখেছি, যে মনে হয়েছে যে পুলিশ এক্সেসিভ ফোর্স, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি যাই বলেন, ছাত্র জনতার উপরে এক্সেসিভ ফোর্স ইউজ করেছেন। আমরা অনেকগুলো ভিডিও দেখেছি যেখানে সরাসরি পুলিশ দেয়াল বেয়ে নামছে, তাদেরকে গুলি করছেন। আপনি কি মনে করেন না যে ছাত্র জনতা উপরে
আপনি একজন সংসদ সদস্য হিসাবে আপনি কি মনে করেন না যে ছাত্র জনতার উপরে, আন্দোলনকারীদের উপরে এক্সেসিভ ফোর্স ইউজ করা হয়েছিল? আমি একটা জিনিস মনে করি যেটা, যে আন্তর্জাতিকভাবে একটি তদন্ত হওয়া উচিত। যখন সাইদ মারা যায়, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তখন একটি তদন্ত কমিটি করেছিলেন হাইকোর্টের 2 জন জাস্টিসকে নিয়ে। সেই তদন্ত কমিটি কারা করেছে, কোন পুলিশ করেছে? এখানে ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া আমরা এটাও দেখেছি যে পুলিশের সাথে কিছু অস্ত্রধারী লোক ছিল। এরা কারা, কাদের এদের নিয়োগ দিল? এই বিষয়টাও ভেবে দেখতে হবে। এটার জন্য আমাদের মনে হয় যে আমরা একটি আন্তর্জাতিক মানের সঠিক তদন্ত আমাদের করতে হবে। তাহলে আপনি কি এতটুকু স্বীকার করেন যে there are reasons to believe যে 5ই অগাস্টের আগেও ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, তারা এক্সেসিভ ফোর্স ইউজ করার যথেষ্ট এভিডেন্স মনে হচ্ছে আমরা দেখছি। আমরা সেটা টেলিভিশনে বলেন, আমরা সেটা ভিডিওতে বলেন, আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক কিছুতেই আমরা মনে এরকম দেখতে পাই। আপনি কি মনে করেন এই বিষয়গুলো ক্রেডিবল, ক্রেডিবিলিটির কিছু আছে বা বিশ্বাসযোগ্য কিছু আছে? আমি মনে করার বিষয় নাই। কারণ ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলেছিলেন, ওবায়দুল কাদের সরাসরি ছাত্রলীগকে উনি বলেছেন জায়গায় জায়গায় প্রতিরোধ করার জন্য। তো যখন একটা সরকার আছে, এখন একটা সরকার আছে, আমি একটু বলি আমির রহমান সাহেব, যখন একটি সরকার আছে, একটা দেশে আপনাদের অধীনে আইন প্রয়োগকারী সংস্থা আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, তারপরেও যখন একটা সিভিলিয়ান গ্রুপকে ওবায়দুল কাদের সাহেব যখন জাস্ট এমপ্লয় করছেন জায়গায় জায়গায়, আপনি কি মনে করেন না এটা সাধারণ জনগণের হাতে আইন প্রয়োগের ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে ভায়োলেন্সের রাস্তা? এটা কাদের সাহেবের এই বক্তব্যটা আসলে টুইস্টিং হয়েছে। উনি যেটা বলেছেন যে ঢাকা ইউনিভার্সিটির বিষয়ে বলেছেন যে এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে যদি ছাত্রলীগের আমি লেট মি ফিনিশ, সেখানে ছাত্রলীগের ছেলেরাই ওদের সাথে কাজ করবে। আর আওয়ামী লীগ যদি মাঠে থাকতো তাহলে আপনি দেখেন 5 তারিখ, 4 তারিখ, 3 তারিখ আওয়ামী লীগের নেতা কর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়টা, পুরো বিষয়টা আমরা আমাদের ওবায়দুল কাদেরের এখানে বক্তব্যে কোনো আপনি দেখতে পাচ্ছেন না যে ওবায়দুল কাদের সাহেব উনি বলেছেন, শুধু তাই না, উনি প্রাক্তন ছাত্রলীগের নেতাদেরকে উনি ডেকেছেন এবং তারা ওনাকে ভুয়া ধ্বনি দিয়েছিল, আমরা সেটা শুনেছি, এবং উনি জায়গায় জায়গায় ওনাদেরকে প্রতিরোধের কথা বলেছেন। এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই, ওবায়দুল কাদের এই কথাগুলো উনি বলেছেন। আমি একটা জিনিস বলি, ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আমার মনে হয় উনি পরবর্তীতে এই বিষয়টি উনি বলেছেন যে ওনার বক্তব্য টুইস্ট করা হয়েছে, বিকৃতভাবে ইয়ে করা হয়েছে। তো এই বিষয়টি আমার মনে হয় যেহেতু আপনার ওবায়দুল কাদের সাহেবকে জিজ্ঞেস করলেই সেদিন আসলে কি হয়েছিল, কোথায় আছেন সেটাই তো আমরা জানি না। ওনার কথা আমি মনে করি ওনাকে তো খুঁজে পাবেন। আচ্ছা, দেখা যাক, আমরা আরেকটু মুভ অন করি। আমরা যাচ্ছি বর্তমানে চলমান একটি পরিস্থিতি নিয়ে, সেটা হচ্ছে ইসকনের ব্যাপারে নানা রকম প্রশ্ন আসছে এবং একটা দাবি উঠেছে ইসকনকে ব্যান করা উচিত। তো আমার প্রশ্ন আপনার কাছে, ইসকনের চিন্ময়ের ব্যাপারে যে বিষয়গুলো এসছে, বিশেষ করে জায়জাজিন পত্রিকায় একটি রিপোর্ট এসছে যে ওনার ব্যাকগ্রাউন্ড প্রশ্নবিদ্ধ। চিন্ময়, ওনাকে রাষ্ট্রদ্রোহিতার কারণে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, ইসকনের ব্যাপারে কি একজন সংসদ সদস্য হিসাবে সরকারে থাকার অবস্থায় আপনারা কি আপনারা কোনো ধারণা পেয়েছিলেন যে ইসকনের ব্যাপারে কোন রকম কমপ্লেইন আপনারা কি কখনো, আপনার জানা মতে কি আপনি পেয়েছেন? আমার জানার মতো আমি কোনো কমপ্লেন পাইনি। আমি যতদূর দেখেছি যে ইসকন একটি ধর্মীয় সংগঠন, হিন্দুত্ববাদীদের একটি, এটা বলতে পারেন কাইন্ড অফ সোশ্যাল অর্গানাইজেশন, সামাজিক টাইপের একটি সংগঠন ইসকন। যে মানুষ সবসময় বোধহয় না, আমি সবসময় আপনার সাথে এগ্রি করবো না এই বিষয়টা, কারণ হচ্ছে ভারতে নরেন্দ্র মোদী সরকার আমলে অনেক ক্ষেত্রে তারা অনেকটা সুডো পলিটিক্যাল রোল ওনারা প্লে করেছে, বিশেষ করে। আমি আমার কথা বলি যে আমি যতদূর দেখেছি, আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি। তো একটি ধর্মীয়, বাংলাদেশে অনেক ধর্মীয় সংগঠন থাকতে পারে দেখেছে, কিন্তু এটা হঠাৎ করে বাংলাদেশের যখন পরিস্থিতি খারাপ হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি যখন অবনতি হচ্ছে, অনেক ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুরা ভয়ে তটস্থ দেখেছে। আমরা দেখেছি কালকিনিতে একটি 100% একটি হিন্দু অধ্যুষিত এলাকায়, সেখানে হিন্দু অধ্যক্ষকে জোর করে প্রত্যাগ করা হয়েছে, হিন্দু শিক্ষকদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তখন হয়তো চিন্ময় হিন্দুদের পক্ষ নিয়ে আন্দোলন করেছে। এই বিষয়টি
হঠাৎ করে এটি আমি যেটা মনে করি যে ইউনূস সরকার যখন সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তখন এই ইস্যুটা নিয়ে এসেছে। এটা এতদিন কোন রাজনৈতিক দল কখনো ইসকনের বিষয়ে কখনো মুখ খুলেনি, বিএনপি বলেনি, অন্যান্য সংগঠন বলেনি। হঠাৎ করে এটা প্ল্যান ওয়াইজ পরিকল্পনা মাফিক এটা নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে ভারতের মিডিয়াতে বেশ নেতিবাচক বিভিন্ন রকমের প্রচার চলছে, বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি সহ সকল বিষয়। আপনি কি মনে করেন যে ভারতের বর্তমান মিডিয়ার যে রোল, এই রোল প্লে ঠিকই আছে, না ওরা বাড়াবাড়ি করছে? ভারতের কথা বললেন, ব্রিটেন বলেনি? ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 3 দিন আগে বলেনি যে বাংলাদেশের ভ্রমণে সতর্কতা অবলম্বন করার জন্য? সেখানে এমপিরা বলেনি, অন্যান্য দেশে বলেনি? বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক যারা রাষ্ট্রগুলো আছে সকলেই এগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আর ভারত যেহেতু আমাদের প্রতিবেশী, 786 বর্গ কিলোমিটার আমাদের সীমান্ত, পাকিস্তান ছাড়া সব দেশ ভারত প্রতিবেশী হিসাবে স্বাভাবিক কারণে প্রতিবেশী একটি দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, প্রতিবেশী একটি দেশ যদি আক্রান্ত হয়, প্রতিবেশী দেশের মানুষ যদি কষ্টে থাকে, প্রতিবেশী দেশে আপনার যদি প্রতিবেশী আপনি আমাদের প্রতি ভারতের অনেক ভালোবাসা দেখা যাচ্ছে। আপনার যে পাড়া বা আপনি যে প্রতিবেশী থাকে, আপনি যদি কষ্টে থাকেন, প্রতিবেশীদের স্বাভাবিক ভারত তো আমাদের ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়েছে, বন্যা হলে পানি ছেড়ে দিয়েছে, আমাদের ট্রেড ইমব্যালেন্স হয়েছে। আমাদের ক্ষেত্রে ভারত তো কখনো বন্ধুত্ব সুলভ আচরণ করেছে বলে আমি তো আপনি দেখেন যে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধু 1972 একটি দেশ স্বাধীনতায় ভারতের অবদান অনস্বীকার্য, সে বিষয়ে তো আপনি দ্বিমত করতে পারেন না। কিন্তু বঙ্গবন্ধু যখন 72-এ ইন্দিরা গান্ধীর সাথে প্রথম মিটিংয়েই বলেছে যে আপনার সৈন্যগুলো নিয়ে যাবেন, যেখানে এখনো জাপানে আমেরিকার সৈন্য আছে, অন্যান্য দেশে আছে, এবং বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ভারতের সাথে আমরা আমাদের বঙ্গোপসাগরের সীমানা আমরা জয় করেছি, এবং অনেক বিষয়গুলো বিশেষ করে সবই ঠিক আছে। আমি যেটা পয়েন্ট করতে চাচ্ছি, 1972 সালের পর থেকে আজ পর্যন্ত ভারত কি আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণের কোনো প্রমাণ রেখেছে? কারণ আমাদের ফেলানিকে কাঁটাতারে ঝুলানো থেকে শুরু করে বন্ধুত্ব সুলভের তো বন্ধুত্ব সুলভের বড় পরিচয়টা কি? 1971 পরিচয় হচ্ছে তারা আমাদেরকে পাখির মতো বর্ডারে হত্যা করেছে। পাখির মতো আমরা কি প্রতিবাদ করিনি? এর পরবর্তীতে বর্ডারে না, এরপরে সৈয়দ আশরাফ বলেছিলেন, সরি হাবিব সাহেব, সৈয়দ আশরাফ বলেছিলেন যে গরু চোর এরকম মরে, এরকম মরবে, আরো মরবে। আমরা সেই কথা মনে আছে। বর্ডারে কি সীমান্তে হত্যা বন্ধ হয়নি? না, অনেক। আপনি চাইলে আমি ডাটা দিতে পারি। অনেকাংশে আমি বলি না পুরোপুরি হয়েছে, অনেকাংশে কমে গেছে। আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা কারো চোখরাঙ্গা নিয়ে আমরা মেনে নেব না। আমাদের স্বাধীনতার, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে বন্ধুত্ব, প্রতিবেশী এবং মিউচুয়াল রেসপেক্ট থাকবে। সেই রেসপেক্টটা তো আমাদের দুই জায়গা থেকে আসতে হবে। আমরা আমাদের দেশে আমি ভারতীয় পতাকা পড়ালাম, স্বাভাবিক কারণে তো ভারত রিয়েক্ট করবে, ভারতও পতাকা পড়বে। আমি আমার হার্টের রিং লাগালাম, ভারতের পতাকা পড়ানোর কারণে ভারতেও বাংলাদেশের পতাকা পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কনসুলেটের ভেতরে ঢোকা কি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সভারেনিটির উপর আক্রমণ না? যেটা কিন্তু এক নয়। এটা কিন্তু নাগরিক হিসাবে আমি একজন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি কেউ এটা মেনে নেইনি। আমরা এটা তীব্র নিন্দা, তীব্র এবং ভারতীয় সরকার কিন্তু দুঃখ প্রকাশ করেছে। এর জন্য 3 জনকে বোধহয় সাসপেন্ড করেছে এবং 9 জন বা 11 জনকে অ্যারেস্ট করেছে। ভারত কিন্তু অ্যাক্ট করেছে, সাথে সাথে এটা আমরাও নিন্দা জানাই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এখন গ্লোবালের যুগ। আপনি দেশে ছিলেন অনেকদিন ইংল্যান্ডে, আমরা ইউরোপ থেকে আমাদের পণ্য আসলে আমরা ইংল্যান্ডের লোকরা, এখানে কোনো উৎপাদন হয় না, পেঁয়াজ উৎপাদন হয় না, আলু উৎপাদন হয় না, অনেক কিছু উৎপাদন হয় না। এখন আমরা একটি দেশ যেখানে 764 কিলোমিটার হলো আমাদের সীমান্ত, আমাদের তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আপনি আসিফ নজরুল সাহেব বললেন যে 26 লক্ষ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে।
আজ পর্যন্ত আসিফ নজরুল একজন ভারতীয় আমরা বললাম যে আমাদের ইলিশ মাছ দেব না, আবার ইলিশ মাছ দেব, আমরা ভারতীয় পতাকা পুড়াবো, ভারতের বিরুদ্ধে মিছিল করবো, আবার